যিনি আত্মহত্যার তত্ত্বটা জানিয়ে ফোন করেছিলেন তিনি কিন্তু সন্দেহের আওতার বাইরে নয়। এখানে বলা আছে যে 3 দিনের মধ্যে সেই এফআইআর তিনি গিয়ে থানায় সই করে আসবেন। এই পদ্ধতি কি মানা হয়েছিল? আমি বিশ্বাস করি না যে রাজনৈতিক, প্রশাসন, পুলিশ, ফরেন্সিক ডিপার্টমেন্ট এবং ওই হসপিটালের ডাক্তারদের মধ্যে সবাই অসৎ। এটা আমি বিশ্বাস করি না। তিলোত্তমাকে নৃশংসভাবে ধর্ষণ এবং খুন জানিয়ে তোলপাড় গোটা রাজ্য, গোটা দেশ, গোটা সমাজ। কিন্তু তারপরেও বেপরোয়া অনেকেই। যেরকম দেখা গেল গতকাল ভাঙা হচ্ছিল যে সেমিনার রুম যেখানে ধর্ষণ করা হয়েছিল তিলোত্তমাকে, তার ঠিক পাশের কক্ষ। কিন্তু সেটা কি করা যায়? আমি সেই বিষয়টিকে নিয়ে এবার কথা বলে নেব কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্তের সঙ্গে। স্যার, গোটা বিষয়টিকে নিয়ে এখন সমাজ তোলপাড়, কিন্তু যে বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাক্ষ্য প্রমাণ। এই ঘটনায় সাক্ষ্য প্রমাণ কতটা গুরুত্বপূর্ণ? প্রথমেই বলি, আমি জীবনে বহু ইন্টারভিউ মিডিয়াকে দিয়েছি, তবে এইটা বোধহয় প্রথমবার সব থেকে বেশি ভারাক্রান্ত মনে আমাকে ইন্টারভিউটা দিতে হচ্ছে এবং কাটাছেঁড়া করতে হচ্ছে ঘটনাটার। ধর্ষণ, গণধর্ষণ এবং হত্যা, এই তিনটে যে ক্রাইম, এর বৈশিষ্ট্য হচ্ছে যে যিনি নির্যাতিতা তাকে অথবা প্রত্যক্ষদর্শীকে এই ঘটনায় অভিযুক্তদেরকে শনাক্তকরণ করার জন্যে অধিকাংশ জায়গাতেই পাওয়া যায় না। পুরোটাই নির্ভর করতে হয় সাক্ষ্য প্রমাণের ওপরে। এবং এই সাক্ষ্য প্রমাণ বলতে আমি বলছি যে সেই নির্যাতিতার যে বস্ত্র, তার গোপনাঙ্গ থেকে সংগ্রহ করা প্রমাণ, তার ক্ষতস্থানের রক্ত, ওইখানকার রক্ত ছাড়াও কিন্তু পারিপার্শ্বিক যে প্রমাণগুলো রয়েছে সেইগুলো সংরক্ষণ করে ইনভেস্টিগেশনে এইগুলোকে বার করতে হয়। কাজেই এইটা বোধহয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলবো না, এইটার ওপরেই নির্ভর করে এই ইনভেস্টিগেশন এবং এই সমস্ত মানুষরূপী যে সমস্ত ইয়েরা রয়েছে, তাদের এই ক্রিমিনালরা রয়েছে, তাদেরকে এনে কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রমাণ করা। সেইটা এই সাক্ষ্য প্রমাণ বিষয়টি যখন উঠে আসছে তখন একটা গুরুত্বপূর্ণ বিষয় গতকাল আমরা দেখেছি যে সেমিনার কক্ষে নৃশংসভাবে তিলোত্তমাকে খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, তার পাশের কক্ষই ভাঙা হচ্ছে। যেখানে প্রমাণের কথা, যেখানে প্রমাণ সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সেখানে এভাবে কি ভাঙা যায়? আইনের ধারায় কি বলছে বা আইনের বলে কি বলা হচ্ছে? একটা ছোট্ট উদাহরণ দিই। 2012 সালে সারা ভারতবর্ষ উত্তাল হয়েছিল নির্ভয়া কাণ্ড নিয়ে। এমন কোনো ভারতবাসী নেই যাকে নাড়িয়ে দেয়নি যার মনকে। সেই নির্ভয়া কাণ্ডে কিন্তু ঘটনা জানার 1 ঘন্টার মধ্যে একজন দক্ষ মহিলা ইনভেস্টিগেটিং অফিসার পৌঁছে গেছিলেন এবং সেখানে ওই প্রমাণ সংগ্রহ করেছিলেন। আর 18 ঘন্টার মধ্যে 6 জন অভিযুক্তকে তিনি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছিলেন শুধুমাত্র এই সাক্ষ্য প্রমাণের ওপরে। এবং এক্ষেত্রে গুরুত্বপূর্ণ, তিনি ওই মহিলার যে সমস্ত বস্ত্র ইত্যাদি ছিল এবং যেগুলো আমি বললাম সেই প্রমাণ ছাড়াও ওই বাসটিকে লোকেট করে তার মধ্যে থেকে একটি লোহার রড উনি উদ্ধার করেছিলেন এবং সেই লোহার রডটা দিয়ে ক্রাইমে কাজে লাগানো হয়েছিল, মহিলাকে নৃশংসভাবে অত্যাচার করা হয়েছিল। এইটা প্রমাণের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল। আর এক্ষেত্রে যে এই ক্রাইমটা করে তারা কিন্তু অন্যান্য ক্রাইমের মতো কিছু না কিছু প্রমাণ এই অকুস্থলে ছেড়ে যায় এবং সেই প্রমাণটা এই যে আশেপাশে যে রক্ত পড়ে রয়েছে, আশেপাশে যে প্রমাণ পড়ে রয়েছে, এবং তারা তো সুযোগের অপেক্ষা করে অনেক সময়, তারপরে এইটা করতে অকুস্থলে ঢোকে। কাজেই পারিপার্শ্বিক যে প্রমাণ, এইগুলোকে সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু নয়, এটাকে সংরক্ষণ না করাটা বোধহয় অপরাধীকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সুযোগ করে দেওয়া, নিষ্কৃতি পাওয়ার সমান।
এই আমরা যেটা গতকাল যেটা আমরা দেখেছি যে সেইখানে প্রচুর শ্রমিক ঢুকেছে, তারা ভেঙেছে, তারা টুকরো টুকরো সমস্ত নির্মাণ সামগ্রী ফেলে রেখেছে। এর ফলে তো একটা বিষয় বারবার উঠে আসছে যে প্রমাণটা সম্পূর্ণ লোপাট হয়ে যেতে পারে, যার ফলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে যাচ্ছে তারা কি আদৌ কাজ করতে পারবে? এখানে তো তাদের পদচিহ্ন পড়েছে, তারা অনেক জায়গায় ভেঙে দিয়েছে, এটা তো বুঝলাম। কিন্তু যে কথা আমি বললাম যে এই প্রমাণ ছেড়ে যায়, এটা আমরা বিভিন্ন ক্রাইমে সারা বিশ্বে দেখেছি যে যারা করে এই সমস্ত নৃশংস কাজ তারা প্রমাণ ছেড়ে যায়। সেই প্রমাণটাকে বার করা তো নির্ভর করছে তার সংরক্ষণ করার জন্যে, এবং সেই জন্যে এই ইয়েলো টেপ দিয়ে দেওয়া হয় যেখানে অকুস্থল সেখানে তার আশেপাশের জায়গাগুলো সংরক্ষণ করতে হয়, এবং দক্ষ এজেন্সিকে দিয়ে, এক্সপার্টদের দিয়ে এবং ফরেন্সিককে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। তার জন্যে তো ওই জায়গায় হাত দেওয়া যায় না এই ইনভেস্টিগেটিং এজেন্সির অনুমতি ছাড়া। এটা তো একেবারে অবশ্যই করতে হবে, এবং এটা যিনি করেন না, ইগনোরেন্স অফ ল ইজ নো এক্সকিউজ। যিনি এই কাজটা চালিয়ে গেছেন তাকেও কিন্তু সন্দেহের আওতার বাইরে রাখা যায় না। আমি কোনো রাজনৈতিক কথা বলছি না, কারোর প্রতি ক্ষোভ প্রকাশ করছি না, কিন্তু তিনিও ইনভেস্টিগেশন এজেন্সির সন্দেহের আওতায় এসে যাওয়া উচিত। পুলিশের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন উঠছে, খোদ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে আমরা দেখলাম তা নিয়ে প্রশ্ন তুলতে। পুলিশের ভূমিকা, যে পুলিশ ইনভেস্টিগেশন শুরু হওয়ার আগেই বা সিপি আত্মহত্যা তত্ত্ব জারি করলেন যে আত্মহত্যা করতে পারে বা আত্মহত্যা করেছে। আপনি তো দীর্ঘদিন এরকম এই ধরনের বিষয় দেখেছেন। এই জায়গায় দাঁড়িয়ে এভাবে কি পুলিশ আগে থেকে কোনো কিছু তথ্য দাবি করে দিতে পারে বা কোনো কিছু বিষয়ে একদম সিদ্ধান্ত নিয়ে নিতে পারে? বিষয়টি কোনো ক্ষতিও দেখলেন না। পুলিশ আত্মহত্যা করেছে প্রাথমিকভাবে দাবি করেছিল, এইটা সম্বন্ধে আমি ঠিক শিওর নই। কিন্তু একটা বিষয় শিওর, যে সমস্ত কাগজপত্রে ইত্যাদিতে খবর দেখেছি, যে বাবা মা বলেছেন হসপিটালের তরফ থেকে একজন সম্ভবত ডেপুটি সুপার ফোন করে বলেছিলেন যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে, আসুন। এবং পুলিশ বলেছিল যে একটা ঘটনা ঘটেছে আপনার মেয়েকে নিয়ে, আপনারা আসুন। তাহলে একজন সদ্য মৃতা সন্তানের মা বাবা কখনোই কিন্তু, আমাদের এই ক্রিমিনাল আইন বলে যে ওইভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক সাজানো মিথ্যে কথা বলতে পারেন না। কাজেই সেটা যদি ফেস ভ্যালুতে ধরা হয়, তাহলে যিনি আত্মহত্যার তত্ত্বটা জানিয়ে ফোন করেছিলেন তিনি কিন্তু সন্দেহের আওতার বাইরে নয়। এক নম্বর, তাকে কি ইনভেস্টিগেশন এজেন্সি আজকে পর্যন্ত ওই ফোনের সততা যাচাই করেছেন বা সন্দেহের মধ্যে এনেছেন? পরবর্তী কথা বলি যে আজকের আইনে, সেটাও একটা মহামান্য সুপ্রিম কোর্টের একটা মামলার পরে এই যে নতুন আইন হয়েছে, তাতে এসেছে এই নাগরিক সুরক্ষা সংহিতা ভারতীয়, যেটা সেখানে এসছে 0 এফআইআর, অর্থাৎ ফোনে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট করা যাবে। তাহলে যিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ বা যে ডেপুটি অধ্যক্ষ ফোন করলেন, আমি যতদূর কাগজপত্র দেখেছি এই ধরনের 0 এফআইআর বা এফআইআর হয়নি। রিপিট করছি যে ইগনোরেন্স অফ ল ইজ নো এক্সকিউজ, এবং এখানে বলা আছে যে 3 দিনের মধ্যে সেই এফআইআর তিনি গিয়ে থানায় সই করে আসবেন। এই পদ্ধতি কি মানা হয়েছিল? এইবার দ্বিতীয়ত আসি, যে তার যে তৃতীয়ত আসি, তার যে সাক্ষ্য প্রমাণ, আমি আগেই তার গুরুত্ব বলেছি, নির্ভয়া মামলার কথা বলেছি। একজন দক্ষ মহিলা ইনভেস্টিগেটিং অফিসারের 18 ঘন্টার মধ্যে ওই তথ্য প্রমাণ থেকে 6 জন অভিযুক্তকে অ্যারেস্ট করে আনার কথা আমরা দেখেছি। তার মধ্যে মূল অভিযুক্ত সুইসাইড করেছিলেন সংশোধনাগারে, একজন নাবালক ছিলেন, তাকে সেইভাবে ডিল করা হয়, বাকি 4 জনের চূড়ান্ত শাস্তি দেওয়া সম্ভব হয়েছিল। আমাদের বাংলায় আমি বিশ্বাস করি এই ধরনের দক্ষ পুলিশ অফিসার আছেন, মহিলা অফিসারও নিশ্চয়ই আছেন। আমার অনুরোধ প্রশাসনের কাছে যে
এদের কাজে লাগান, লাগিয়ে যেন এই যে খামতিগুলোর কথা আমি বলছি ভবিষ্যতে যেন এই ঘটনা না ঘটে। একটা বিষয় নিয়ে প্রত্যেকে সোচ্চার আন্দোলনকারীরা, যে প্রশাসন, স্বাস্থ্য প্রশাসন অর্থাৎ যিনি অধ্যক্ষ ছিলেন, যিনি সুপার ছিলেন, তাদের ভূমিকা কতটা বিশ্বাসযোগ্য, তাদের ভূমিকা কতটা ভরসাযোগ্য আপনার মনে হয়? এটা এখন পুরোপুরি ইনভেস্টিগেশনের স্টেজে রয়েছে, তারপর প্রসিকিউশনে যাবে। সেই জন্যে এর বিশ্বাসযোগ্যতা নিয়ে আমি কিচ্ছু বলতে পারি না। শুধু একটা কথা বলতে পারি যে আমি বিশ্বাস করি না যে রাজনৈতিক প্রশাসন, পুলিশ, ফরেন্সিক ডিপার্টমেন্ট এবং ওই হসপিটালের ডাক্তারদের মধ্যে সবাই অসৎ, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি, এদের মধ্যে একটা ছোট্ট অংশ মেরুদণ্ডহীন হয়ে যায়। তাদের ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যটাকে নিশ্চিত করতে অথবা তাদের পরিবারের সদস্যদের সুখ স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার জন্যে তাদের মেরুদণ্ডটা এরা এই বন্ধক রেখে দেয়। এই হেনাস ক্রাইম যারা করে তাদেরকে পরোক্ষভাবে সাহায্য করে ফেলে। তাদের আমি বলবো, আমার বিনীত অনুরোধ, তারা মনে রাখবেন যে তারা যদি এই মেরুদণ্ডটা বিক্রি করে দেন, আজকে সাময়িকভাবে একটা খুব ছোট্ট অংশ, সবাই নয়, সব বড় অংশ নয়, রাজনীতিকবিদ অথবা পুলিশ অথবা প্রশাসন, ইনভেস্টিগেশন এজেন্সি, খুব ছোট্ট অংশ, তারা যদি এই মেরুদণ্ডকে বন্ধক রেখে দেন, তাদের হয়তো সাময়িক নিশ্চয়তা আসে, কিন্তু এতে এই ধরনের সমাজবিরোধী কার্যকলাপ বৃদ্ধি পায়, উৎসাহিত হয়, এই ধরনের সমাজবিরোধীর সংখ্যা বাড়ে এবং তাদের বাড়িতেও কিন্তু মহিলা সদস্য, সন্তান, আত্মীয় স্বজন আছে। একদিন কিন্তু আমি নিশ্চিন্ত আছি, এই নিশ্চিত করতে গিয়ে এই ভুলের জন্যে তাদের বাড়িতেও কিন্তু এই ক্রাইম সংগঠিত হয়ে যেতে পারে। সতর্ক হন, আজকে সময় এসে গেছে, সতর্ক হন। আমার শেষ প্রশ্ন, নিরাপত্তা, যে চিকিৎসকরা, মহিলা চিকিৎসকরা নাইট ডিউটি করেন, সেই নাইট ডিউটি থাকরত চিকিৎসকদের একটা বড়সড় নিরাপত্তার খামতির বিষয়টি নজরে এসেছেন। একজন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে রাজ্য প্রশাসনকে আপনার পরামর্শ কী থাকবে এই নিরাপত্তাকে আরও আঁটুসাঁটু করার ব্যাপারে? যারা প্রশাসনে আছেন তারা দক্ষ অভিজ্ঞ প্রশাসক, তাদের উপদেশ দেওয়ার আমার কিছু নেই। আই হোপ অ্যান্ড ট্রাস্ট যে ভবিষ্যতে তারা এর থেকে শিক্ষা নিয়ে যে কর্মস্থলে সুরক্ষা, সুপ্রিম কোর্টের গাইডলাইন মাথায় রেখে যে খামতি আছে এগুলোকে নিশ্চয়ই নিশ্চিত করবেন। ছত্রে ছত্রে খামতি, সেই খামতির গোটা বিষয়টি কিন্তু কাঁটাছেঁড়া করে তুলে ধরলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত। এবং তার নিখুঁত বিশ্লেষণে একটা বিষয়ে বোঝা গেল, যদি ইগনোরেন্স অফ ল অর্থাৎ খামতি যদি থেকেই যায়, তাহলে কিন্তু তদন্তের ক্ষেত্রেও সমস্যা হবে। সেই জায়গায় দাঁড়িয়ে তদন্তের জন্য গোটা বিষয়টি আরও ভালোভাবে বিশ্লেষণ করতে হবে তদন্তকারীদের, এবং যারা অপরাধী তাদেরকেও গ্রেপ্তার করতে হবে। ক্যামেরায় অর্ঘের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা।